বাংলাদেশ আসিয়ান কাপে অংশ নিচ্ছে, এটা আপনি এতক্ষণে জেনে গেছেন। কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা রমরমা খবর সকাল থেকে চাউর হচ্ছে, যেটা নাবিল খান তার জায়গা থেকে বলেছেন, ব্রেক করেছেন। ঘটনা হচ্ছে এরকম যে ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকা জাতীয় স্টেডিয়ামে আসছে সেই মাঠ পরিদর্শন করার জন্য। এই ঘটনার সিগনিফিকেন্স কি? এই ঘটনার সিগনিফিকেন্স হচ্ছে ব্রাজিল এই জায়গায়, এই উপমহাদেশে, ইনফ্যাক্ট কলকাতায়, আমাদের পাশের জায়গা, সেখানে খেলতে আসছে ইন্ডিয়ার বিপক্ষে এইবারের ফ্রেন্ডলি উইন্ডোতে। তার আগে হুট করে ব্রাজিলের এই আশা কেন বাংলাদেশে? দেখেন, গতকালকে হঠাৎ করেই হচ্ছে জিনিসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সিবিএফ এর মধ্যে সেই আলোচনাটা শুরু হয়ে যায় এবং সেখানে সিবিএফ এর পক্ষ থেকে তারা প্রাথমিকভাবে একটা ইন্টারেস্ট দেখায় যে তারা এই জায়গাটা এসে ঘুরে দেখতে চায়। তখনই আসলে সেই প্রিপারেশনটা নেওয়া হচ্ছিল। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। ব্রাজিলের এই দলটা 5 সদস্যের প্রতিনিধি দল, যারা অলরেডি ইন্ডিয়ায় কলকাতায় সল্টলেক ঘুরে দেখেছে, কলকাতার সেই ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখেছে। কারণ সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে ব্রাজিলের যেই 3টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, যার 2টা হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়া 26 এবং 29 তারিখ, এরপর 3 তারিখ ব্রাজিলের ম্যাচ ভারতের এগেইনস্টে ব্রাজিল আসলে সেখানে খেলবে। এবং সেই মাঠ নিয়ে ইন্ডিয়ার গণমাধ্যমগুলোতে আমরা হচ্ছে গিয়ে গতকালকে থেকেই বিভিন্ন খবর দেখছিলাম যে মাঠ নিয়ে তারা অসন্তুষ্ট বা ট্রেনিং ফ্যাসিলিটিস নিয়ে তারা অসন্তুষ্ট। দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে তারা ইন্ডিয়ায় খেলছে না, বাংলাদেশেই খেলছে। বাট জিনিসটা হচ্ছে তারা যখন ইন্ডিয়া থেকে তাদের দেশে ব্যাক করবে, তার আগে তারা বাংলাদেশের ফ্যাসিলিটিসটাও দেখে যেতে চাইছে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং হওয়ার কথা রয়েছে। এর বাইরে হচ্ছে পুরো মাঠের ফ্যাসিলিটিস মিনস ড্রেসিং রুম, তারপর হচ্ছে কিভাবে টিম মাঠে প্রবেশ করবে থেকে শুরু করে প্রাথমিকভাবে ওনারা একটা বেসিক ধারণা নিয়ে যাচ্ছে। এবং 1টা থেকে 1:30টার মধ্যে ব্রাজিলের সেই 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করবে। এরপর তারা সরাসরি চলে যাবে হচ্ছে ঢাকা স্টেডিয়ামে এবং সেখানে পরিদর্শনের পর যদি তারা আসলে কথা বলতে চায় তাহলে তাদের এন্ড থেকে হয়তো বা এই জিনিসটা আমরা জানতে পারবো। এছাড়া হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের পক্ষ থেকেও কিছু একটা আজকে জানানো হতে পারে। এর বাইরে আসলে এখনো না কেউ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে তারা ইন ডিটেলস কিছু বলতে পারছে না, কারণ তাদেরকে তো প্রাথমিকভাবে কোনো কিছু তেমন বলাও হয়নি যে আমরা এখানে আসবো, আমরা ম্যাচ খেলবো, বা এখানে আমরা ট্রেনিং করব, বা ইন্ডিয়ায় ম্যাচ খেলার আগে এই জায়গায় আমরা ট্রেনিং করে তারপর আমরা হচ্ছে এই কলকাতায় খেলতে যাব। যদি ইন্ডিয়া ট্রেনিং ফ্যাসিলিটিস তাদের পছন্দ না হয়, বাংলাদেশ থেকে কলকাতা তো ট্রাভেলেও তো আসলে খুব বেশি সময় আপনার লাগে না। সো এখানে অনেকগুলো না মানে ধারণা বিল্ড হচ্ছে ধীরে ধীরে। কিন্তু এখানে কতগুলো মুশকিলও আছে। মানে এমন একটা সময় এই খবরটা জানা যাচ্ছে যখন তার আগের রাতে বাংলাদেশ ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে সেটুকু নিশ্চিত হয়ে গেছে। এবং যে কারণে বাংলাদেশ এখানে অংশ নিচ্ছে তার কারণ হচ্ছে এই টুর্নামেন্টটায় ভারত নাই। ভারত কেন নাই? কারণ ভারত খেলছে ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে। সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তারা আসিয়ান কাপ থেকে সরে গেছে, যে কারণে বাংলাদেশের জায়গা ওই জায়গাতে হয়েছে। এবং এরপরে বাংলাদেশ সেখানে খেলছে। বাংলাদেশের গ্রুপটাও আমরা এতক্ষণে জেনে গেছি যে এশিয়ান কাপে কি কি ঘটছে। মানে গ্রুপ এ, গ্রুপ বি এর পটগুলো আমরা জানি। বাংলাদেশ ইন্দোনেশিয়ায় খেলতে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবর যে ফিফা উইন্ডো সেটা মার্চ করা হয়েছে। এবার প্রথমবারের মতো ওই একসঙ্গে যে ফিফা উইন্ডো পাওয়া যাচ্ছে সেখানে বেশিরভাগ দলই 3টা করে ম্যাচ খেলবে। মুশকিলটা হচ্ছে এই যে টুর্নামেন্টটা, সেটার শেষ তারিখ তো অক্টোবর মাসের 4 তারিখ। এরপরে আপনি আর ম্যাচ খেলার সুযোগ পাবেন না। এরপরে আবার ক্লাব ফুটবল শুরু হয়ে যাবে। এখন এরপরে যদি চিন্তা করেন না ঠিক আছে ব্রাজিলের প্রতিনিধি দল আসছে, ভবিষ্যতে কি ধরনের সুযোগ আছে বাংলাদেশে সেটা একটু এক্সপ্লোর করে যাওয়ার জন্য, হয়তো তারা এই সময় ইন্ডিয়াতে যাবে মাঠ পরিদর্শনের জন্য, তার সঙ্গে একই সাথে যেহেতু পাশের দেশ সেখানে একটু পরিদর্শন করে যাওয়া হতেই পারে। এমনটা বিশেষ করে বিশ্বকাপের সময় আমরা নিজেরা দেখেছি যে ব্রাজিলের ফুটবলাররা পর্যন্ত জানেন বাংলাদেশের সমর্থনের কথা, বাংলাদেশিরা কি পরিমাণ ব্রাজিল সমর্থন করেন এবং আবেগ থেকে করেন। প্রাণের ক্লাব দেশ বা প্রাণের দল বলে আমরা সমর্থন করি ব্রাজিল বা আর্জেন্টিনা। সেই জায়গা থেকে প্লেয়াররা আমাদেরকে বলেছেন যে আমরা চাই যে কখনো যদি সম্ভব হয় বাংলাদেশে গিয়ে খেলতে। তো এরকম একটা তাড়না ব্রাজিলের দিক থেকেও আছে। যখন ব্রাজিলের ইন্ডিয়া ম্যাচটা কনফার্ম হলো সেই সময় টিএনটি স্পোর্টস ব্রাজিল তার কিছুদিন আগে দাবি করেছিল যে বাংলাদেশে খেলার একটা সম্ভাবনা তাদের ছিল। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কোন পার্টির সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেটা কখনোই তারা খুলে বলে নাই। সেখানে তারা জানিয়েছে যে শেষ পর্যন্ত সেই ডিলটা হয় নাই এবং তারা ইন্ডিয়ার সঙ্গে কনফার্ম করেছে। ইন্ডিয়া পরে আসিয়ান কাপ বাদ দিয়ে ব্রাজিলের সঙ্গে খেলার জন্য প্রস্তুত হয়েছে। এখন এর পরে যদি চিন্তা করা যায় যে নভেম্বর মাসে
উইন্ডোতে হয়তো ব্রাজিল আসতে পারে, কিন্তু নভেম্বর মাসে তো বাংলাদেশের সাফ, তার মানে নভেম্বরে হবে না। এর পরবর্তী ফিফা উইন্ডো সেই মার্চ মাসে, তো সেটা একটা অপশন হতে পারে যে না ঠিক আছে মার্চের দিকে গিয়ে তখনও হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই শুরু হবে না, অথবা এশিয়ান কাপের মূল এশিয়ান কাপ শেষ হয়ে যাবে, তারও কোয়ালিফাই শুরু হওয়ার কথা নয়। মার্চের আগে তো আসলে কোনো উইন্ডো আপাত দৃষ্টিতে চোখে পড়ার কোনো কারণ নাই। এটা কি মেনলি একটা পরিদর্শন, নাকি ব্যাপারটা এরকম যে ঠিক আছে ইন্ডিয়া যাচ্ছি, তার ফাঁক দিয়ে একটু দেখে যাই, একটু হাওয়া তুলে যাই? পরেরটাও আসলে হতে পারে, পরেরটা হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু হচ্ছে ইন্ডিয়া পর্যন্ত আসা, বাংলাদেশে এসে পুরো ফ্যাসিলিটিস থেকে শুরু করে সবকিছু দেখে যাওয়া, আবার হচ্ছে যে আপনার এইটা ধারণাটা তখনই আরো শক্তপোক্ত হচ্ছে যখন আপনি গতকালকেই ইন্ডিয়ার নানা ধরনের আসলে গণমাধ্যমে ইন্ডিয়ার সেই মাঠ নিয়ে বা ইন্ডিয়ার ফ্যাসিলিটিস নিয়ে ব্রাজিলের হচ্ছে কিছুটা নেগেটিভ ভাইবের খবর আসলে চাওয়ার হয়েছে। দিন শেষে হচ্ছে যে আপনার ওই মিটিংটার পর বোঝা যাবে হয়তোবা ভবিষ্যতের জন্য একটা রাস্তা আজকে খুলতে পারে, একটা সম্পর্ক স্থাপন হতে পারে। সেটাও যদি হয় বাংলাদেশের ফুটবলের জন্য নিদেন পক্ষে সেটাও কিন্তু আসলে কম কিছু হবে না। হ্যাঁ, সেটা একটা পজিটিভ সাইন হিসেবে আমরা দেখতে পারি, কিন্তু আমি জানি না আসলে ইন্ডিয়ার বা কলকাতার ওই মাঠগুলোর সমস্যাটা কোন জায়গায়। কারণ আমরা তো দেখি যুবভারতীর মাঠের অবস্থা বেশ ভালো, ওদের যে ট্রেনিং গ্রাউন্ডগুলো রয়েছে ময়দানে সবাই ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস ইউজ করে, মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস বা এশিয়া ক্লাস আমরা বলতে পারি। সেখানে ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, প্রিপারেশন তাদের ওইভাবে করে নেওয়াই আছে। আমি জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে, কিন্তু দেখার বিষয় যে ব্রাজিল প্রতিনিধি দল যারা এসছে বা আসছে এই মুহূর্তে রাস্তায়, মানে আকাশে আছে, কাছাকাছি আছে, তো তারা আসলে শেষ পর্যন্ত কি জানায়। তো একটু এশিয়ান কাপ নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ফিফা এশিয়ান কাপে যে অংশ নিচ্ছে সেটা বাংলাদেশের সমর্থকদের খুশি করছে, বাংলাদেশের ফুটবল প্রেমীদের খুশি করছে, এবং ওভারঅল বললে বাংলাদেশের জন্য একটা ভালো খবর। সাফের আগে বাংলাদেশ 3টা ভালো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ যে এই টুর্নামেন্টে বাংলাদেশ একবার ইন করে গেছে। এক্স্যাক্টলি, এবং ফিফার প্রথম কোনো হচ্ছে টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে। এখানে আপনি যদি দেখেন বাকি দলগুলোও তো আসলে স্ট্রং টিম, মানে র্যাঙ্কিংয়ে আপনি 118 ঘরে থাকা দেশকেও আপনি পাচ্ছেন, সিঙ্গাপুরকেও আপনি হচ্ছে পাচ্ছেন, যে সিঙ্গাপুরের সাথে রিসেন্ট টাইমসের মেমোরি আসলে সবারই মনে রয়েছে। সুতরাং প্রিপারেশনের দিক থেকে বললে বাংলাদেশ স্ট্রং কম্পিটিটরকে সামনে পেয়েই বাংলাদেশ সাফের প্রিপারেশনটা নেবে। ইনফ্যাক্ট সাফে যেই দলটাকে নিয়ে থমাস ডুলি, তিনি তো আসলে খুব বেশি দিন এই দলটাকে নিয়ে কাজ করতে পারেন নাই, ওই সান মারিনোর এগেনস্টে একটা ম্যাচ, সেটাও তো হয়েছে জাস্ট খুব অল্প সময়ের প্র্যাকটিস তিনি পেয়েছিলেন। সুতরাং সাফটাকে মেইন টার্গেট করে তারও তো আসলে দলটা গোছাতে হবে, তিনিও সেই টার্গেটটাই কিন্তু করবেন এই এশিয়ান কাপের যখন ম্যাচগুলো খেলবে সেই সময়টার মধ্যে। এবং এশিয়ান কাপের ফিক্সচারটা হয়তো বা দেখবেন বাংলাদেশে ম্যাচ পড়বে 24, 27, 30, যদি না বাংলাদেশ নতুন করে কোনো স্থান নির্ধারণী ম্যাচে না খেলে। ওই জায়গায় একটা যদি এবং কিন্তু আছে, এমনও হতে পারে টুর্নামেন্টের যেহেতু অফিসিয়াল ফিক্সচার এখনো প্রকাশ করা হয়নি, জিনিসটা হতে পারে আপনার প্রতি 2টা গ্রুপের থেকে 2টা দল ফাইনালে চলে যাচ্ছে, তারা হচ্ছে মেইন ট্রফির জন্য খেললো, কিন্তু প্রতিটা গ্রুপের বাকি আসলে যে দলগুলো রয়েছে তারা আসলে স্থান নির্ধারণী ম্যাচগুলো খেলবে। সেটা হলে কিন্তু আপনি আরও একটা বোনাস ম্যাচ আসলে পাবেন। তো থমাস ডুলির কাছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, আপনি টাফ কম্পিটিটরদের এগেনস্টে খেলেই সাফের প্রিপারেশনটা নিতে পারবে বাংলাদেশ। এই জায়গায় বাংলাদেশ ধরেন ইন্দোনেশিয়ার সাথে কি করবে, সিঙ্গাপুরের সাথে কি করবে, সেই জিনিসগুলো আসলে পরে আসবে। ম্যাচ প্র্যাকটিসটা বা ম্যাচ খেলার এই বড় মঞ্চে ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সটাই দিন শেষে বাংলাদেশের কাজে দিবে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খুব বেশি আশাহত হওয়ার কোনো কারণ বোধহয় নাই। মানে ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ 2022 সালে খেলেছে, সেখানে ড্র করে এসেছিল বাংলাদেশ, তখনকার বাংলাদেশ ম্যাসিভ রেজাল্ট না, প্রথম ম্যাচ তো বোধহয় একটু আগে ছিল মালদ্বীপের সঙ্গে, তারপরে না ইন্দোনেশিয়া। তারপর যদি আমরা দেখি যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের গোল করার রেকর্ড আছে মালয়েশিয়াতে, যদিও পরে গেম ম্যাচে বাংলাদেশকে বিধ্বস্তই হতে হয়েছে। এরপর যদি সিঙ্গাপুরকে দেখি, সিঙ্গাপুরকে বাংলাদেশ প্রায় হারিয়ে দিতে পারে নাই, হারিয়ে দিতে পারতো। মানে বাংলাদেশ আলটিমেটলি বাংলাদেশ পয়েন্ট পেতে পারে, এটা হামজা যুগেরই কথা, তাই না? আর বাকি দুইটা হামজা আসার আগের। এবং যে বাংলাদেশ দল হয়তো গঠন হতে পারে, আমি জানি না এর ভেতরে ফারহান আলী ওয়াহিদকে পাওয়ার সম্ভাব্যতা কতখানি, কারণ তার তো ফিফার কাছ থেকেও সার্টিফিকেশন লাগবে। সেই জিনিসগুলো পাওয়া গেলে হয়তো একটা স্ট্রং দল নিয়ে বাংলাদেশ যেতে পারে। দেন এগেইন বাংলাদেশে এখন ক্লাব ফুটবল চলছে না, প্লেয়ারদের ফিটনেস একটা বড় শঙ্কার কারণ, অনেক রকম ইস্যুস সেখানে থাকবে। তবে সেই সব নিয়েই আমাদের আগামী আলোচনা হবে। সেখানে যদি হচ্ছে যেহেতু আপনার ক্লাবের টাইমটা আসলে পিছিয়ে গেছে, যদি সম্ভাব্য সেই 27 আগস্ট থেকেই
ন্যাশনাল টিমের ক্যাম্পটা শুরু করা যায়, তখন ওই ফিটনেসের ঘাটতি হয়তোবা এই 1-2 মাস না খেলার ফলে যেটা হয়েছে, সেটা থমাস ডুলির টিমটা মোটামুটি একটা কভার আপ করতে মানে সেই পারবে। তুলনায় এখন আমরা যে ধরেন এই যে লিগ শুরু হয়েছে ইউরোপের লিগগুলো, একটা ক্লাবেরও অবস্থা ভালো না, দেখছেন? মানে হ্যাঁ, এর কারণ তাই হচ্ছে তো হবে। ফ্যাটিগ, এবং তারা যে প্রি সিজন ওয়ার্ম আপ গুলো করছে সেটার একটা প্রভাব প্রভাব। পড়ছে। 4টা-5টা ম্যাচ গেলে পরে একটা টিউনে ওঠা যায়, সেইটার সুযোগ বাংলাদেশ কতখানি পাবে, কাজে লাগাতে পারবে, সেটার দিকেই হয়তো নজর থাকবে। তবে আপাতত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বাংলাদেশের ঠাসা সূচি, সেদিকেই সবার নজর থাকছে। আর আশা করছি আপনার নজর থাকছে টি স্পোর্টসে।